ট্রাম্পকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। প্রাণহানি ছাড়ালো ৬৭,০০০। ফ্লোটিলা থেকে আটকদের নির্যাতন, পর্যাপ্ত খাবার ও পানি না দেওয়ার অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে। স্টেডিয়াম নয়, হাসপাতাল, স্কুল চাই। এবার জেনজি আন্দোলনে উত্তাল মরক্কো। ফ্লোরিডায় ৩ শতক আগে ডুবে যাওয়া জাহাজ থেকে ১২ কোটি টাকার সোনা রূপার মোহর উদ্ধার। দর্শক আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছে আমি সওদা ইসলাম বর্ষা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ফিলিস্তিনের সশস্ত্র সংগঠনের সঙ্গে শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার মধ্যে গাজায় হামলা বন্ধ রাখতে ইসরায়েলকে বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সে দাবি উপেক্ষা করে শনিবারও হামলা চালিয়েছে ইসরায়েল। গাজা সিটি সহ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সঙ্গে গোলাবর্ষণের ঘটনাও ঘটে। এতে ৭০ জন নিহত হয়েছেন। বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শনিবার উপত্যকাটির বিভিন্ন এলাকায় হামলায় কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন। গাজায় যুদ্ধ থামাতে ট্রাম্পের দেওয়া ২০ দফা শান্তি পরিকল্পনা ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন আংশিকভাবে মেনে নিতে রাজি হওয়ার পর ইসরায়েলকে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। শনিবার দুর্ভিক্ষ কবলিত গাজা সিটিতে ইসরায়েলের হামলায় কমপক্ষে ৪৫ জন ফিলিস্তিনি নিহত হন। তুফাহ এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলের নৃশংস হামলায় ১৮ জন নিহত ও আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এক বিবৃতিতে গাজায় জরুরি পরিষেবা বিভাগ বলছে, নিহত ব্যক্তিদের মধ্যে ২ মাস থেকে ৮ বছর বয়সী ৭টি শিশু রয়েছে। ইসরায়েলি সেনারা দক্ষিণ গাজায় আল মাওয়াসি এলাকার একটি বাস্তুচ্যুত শিবিরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। সেখানে ২ শিশু নিহত ও অন্তত ৮ জন আহত হয়েছেন। শনিবার এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ইসরায়েল প্রাথমিকভাবে সেনা প্রত্যাহারের বিষয়ে সম্মত হয়েছে। ফিলিস্তিনিরা ট্রাম্পের ২০ দফা প্রস্তাবের কিছু গুরুত্বপূর্ণ অংশ মেনে নিয়েছে। এর মধ্যে আছে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি। তবে তারা অস্ত্র সমর্পণের প্রস্তুত কিনা তা এখনও পরিষ্কার করেনি। ফিলিস্তিনের গাজা অভিমুখী ত্রাণবাহী গ্লোবাল সাউথ ফ্লোটিলা থেকে আটক সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গের সঙ্গে দুর্ব্যবহার ও তাকে নির্যাতন করার অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। দেশটির বন্দিদশা থেকে মুক্ত হয়ে ফেরার পর এ অভিযোগ করেন ওই নৌবহরে অংশ নেয়া কয়েকজন আন্তর্জাতিক অধিকার কর্মী। এদিকে গ্লোবাল সাউথ ফ্লোটিলা থেকে আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ১৩৭ জনকে শনিবার তুরস্কে পাঠানো হয়েছে। বাকিদের কি হবে তা এখনও নিশ্চিত নয়। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। অসহায় গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে তাদের পাশে দাঁড়াতে চেয়েছিলেন বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীরা। তবে সেখানে ত্রাণ পৌঁছে দিতে যাওয়া প্রায় ৫০০ সাহসী অভিযাত্রীদের আটক করে ইসরায়েলি নৌ কমান্ডোরা। মোট ৪৫টি জাহাজ নিয়ে তারা গ্লোবাল সাউথ ফ্লোটিলার ব্যানারে গাজার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই আন্তর্জাতিক জলসীমা থেকে পুরো বহরকে আটক করে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের হাতে আটককৃতদের মধ্যে ১৪১ জনকে ছেড়ে দেওয়া হলেও বাকিদের এখনও কারাগারে আটকে রাখা হয়েছে। এ অভিযানের নেতৃত্বে ছিলেন সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ। তাকে বর্তমানে নেগেভের কেজিওত কারাগারে আটক করে রাখা হয়েছে। সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গ্রেটা মারাত্মক পানি শূন্যতায় ভুগছেন, পর্যাপ্ত খাবার ও পানি পাচ্ছেন না। কারাগারের অস্বাস্থ্যকর পরিবেশ, ছারপোকা এবং শক্ত মেঝেতে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকা সব মিলিয়ে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। এমনকি তাকে জোর করে পতাকা হাতে দাঁড় করিয়ে ছবি তোলার কথাও জানিয়েছেন তিনি। এদিকে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল শনিবার অন্তত ১৩৭ জন বন্দীকে মুক্তি দিয়ে তুরস্কে পাঠিয়েছে। এদের মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, জর্ডান, কুয়েত, লিবিয়া, আলজেরিয়া, মরিতানিয়া, মালয়েশিয়া, বাহরাইন, মরক্কো, সুইজারল্যান্ড, তিউনিসিয়া ও তুরস্কের নাগরিক রয়েছেন। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মুক্তিপ্রাপ্তদের মধ্যে অন্তত ৩৬ জন তুর্কি নাগরিক। বাকি অধিকার কর্মীরা নিজেদের দূতাবাসের তত্ত্বাবধানে নিজ নিজ দেশে ফেরত যাবেন। অন্যদিকে ইসরায়েলের দাবি, ফ্লোটিলা কর্মীরা খুব অল্প ত্রাণ সামগ্রী বহন করেছিলেন। তাদের অভিযোগ, এটি মূলত উস্কানি সৃষ্টির অভিযান। মরক্কো ২০৩০ সালের বিশ্বকাপের জন্য বিশাল স্টেডিয়াম নির্মাণ করলেও
তরুণরা স্বাস্থ্য, শিক্ষা ও জীবনযাত্রার উন্নয়নের দাবিতে প্রতিবাদ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠিত এই আন্দোলনে পুলিশ দমন পীড়ন করছে এবং 3 প্রতিবাদী নিহত হয়েছেন। আন্দোলনকারীরা বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ভালো শিক্ষা ও কর্মসংস্থান চান। যদিও প্রধানমন্ত্রী সংলাপের কথা বলেছেন, তারা বাস্তব পরিবর্তন না হওয়া পর্যন্ত থামবে না। বিশ্বকাপ আয়োজনকে স্বাগত জানিয়ে তারা বলছে, আগে দেশের ভিত্তি মজবুত করতে হবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সরকারের অবকাঠামো নীতির বিরুদ্ধে সোচ্চার মরক্কোর তরুণেরা। স্টেডিয়ামে বিনিয়োগ নয়, রাষ্ট্রীয় বাজেট যাক স্বাস্থ্য ও শিক্ষায়, এই দাবিতে নতুন আন্দোলনের জন্ম হয়েছে, যা ঘুরিয়ে দিয়েছে মরক্কোর সরকার ব্যবস্থার মোড়। মরক্কো 2030 সালের ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজনের অংশ হিসেবে 1,15,000 ধারণ ক্ষমতার বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম নির্মাণ করেছে, যার ব্যয় ধরা হয়েছে প্রায় $5 বিলিয়ন। তবে এই প্রকল্প ঘিরে দেশ জুড়ে তরুণদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। অনেকের মতে, যখন জনগণ মানসম্মত স্বাস্থ্যসেবা, শিক্ষা ও বাসস্থানের অভাবে ভুগছে, তখন এই ব্যয়বহুল স্টেডিয়াম নির্মাণ এক ধরনের অবজ্ঞা। জেন জেড 212 নামের একটি রাজনৈতিকভাবে নিরপেক্ষ তরুণদের সংগঠন এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, যা সামাজিক মাধ্যমে সংগঠিত হচ্ছে। তারা বলছে, অবকাঠামো উন্নয়ন হোক, তবে তা জনগণের প্রয়োজনের ভিত্তিতে হওয়া উচিত। 27 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই আন্দোলন ইতিমধ্যে 10টি শহরে ছড়িয়ে পড়েছে, যেখানে হাজারো তরুণ অংশ নিচ্ছেন। তাদের মূল দাবি বিনামূল্যে ও মানসম্মত শিক্ষা, সহজলভ্য স্বাস্থ্যসেবা, সাশ্রয়ী বাসস্থান, উন্নত গণপরিবহন, মূল্য নিয়ন্ত্রণ ও ভর্তুকি, বেতন ও পেনশন বৃদ্ধি এবং ইংরেজিকে দ্বিতীয় ভাষা করা। সম্প্রতি আগাদিরে একসঙ্গে 8 প্রসূতির মৃত্যু জনমনে ক্ষোভ আরো বাড়িয়ে দিয়েছে। আন্দোলন শান্তিপূর্ণ হলেও পুলিশের দমন পীড়নে এখন পর্যন্ত 3 জন নিহত, শতাধিক আহত এবং 400-র বেশি গ্রেপ্তার হয়েছেন। প্রধানমন্ত্রী সংলাপের আহ্বান জানালেও আন্দোলনকারীরা তাতে আস্থা রাখছেন না। শাহিদা রুবি, মাইটিভি। ফ্লোরিডার উপকূলে ডুবে যাওয়া 1715 সালের একটি জাহাজ থেকে 1000-এর বেশি রূপা ও 5টি স্বর্ণ মুদ্রা উদ্ধার হয়েছে। মুদ্রাগুলোর মূল্য প্রায় 12 কোটি টাকা। উদ্ধারকারী প্রতিষ্ঠান জানায়, জাহাজটি স্পেনে ফিরছিল, কিন্তু ঝড়ের কারণে ডুবে যায়। মুদ্রাগুলো সংরক্ষণ করে স্থানীয় জাদুঘরে প্রদর্শন করা হবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে 1715 সালে ডুবে যাওয়া একটি জাহাজের ধ্বংস অবশেষ থেকে 1000-এরও বেশি রৌপ্য মুদ্রা ও 5টি স্বর্ণ মুদ্রা উদ্ধার করা হয়েছে। এসব মুদ্রার আনুমানিক মূল্য $1 মিলিয়ন, যা প্রায় 12 কোটি 17 লাখ টাকার সমান। 3 অক্টোবর পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ উর্দু এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডার উপকূলে জাহাজডুবির স্থল থেকে এসব মুদ্রা উদ্ধার করেছে 1715 ফ্লিন্ট কুইন্স জুয়েলস LLC নামের একটি জাহাজ উদ্ধারের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান জানিয়েছে, উদ্ধার হওয়া ধন ভাণ্ডার মূলত বড় একটি ভাণ্ডারের অংশ। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, তারা দাবি করেছে 1715 সালের জুলাই মাসে এই জাহাজটি সোনা, রূপা এবং মূল্যবান রত্নপাথর নিয়ে স্পেনে ফেরার পথে ভয়াবহ ঝড়ের কারণে ডুবে যায়। সেই থেকে জাহাজটির ধ্বংস অবশেষ এবং এই মুদ্রাগুলো সমুদ্রের তলদেশে লুকিয়েছিল। গত কয়েক দশকে 1715 ট্রেজার ফ্লিট নামে পরিচিত এ জাহাজ বহর থেকে ধাপে ধাপে অনেক মুদ্রা উদ্ধার করা হয়েছে। এবার উদ্ধার হওয়া মুদ্রাগুলোর মধ্যে কিছুতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে উৎপাদনের তারিখ এবং ট্যাক্স সালের নাম, যা ঐতিহাসিক দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ। ফ্লোরিডা রাজ্যের আইন অনুসারে সরকারি মালিকানাধীন জলসীমা থেকে উদ্ধার হওয়া ধন সম্পদ রাজ্যের সম্পত্তি হিসেবে গণ্য হয়। তবে অনুমতি নিয়ে অনুসন্ধান করলে এই সম্পদের 20% রাজ্যের কাছে দিতে হয়। বাকি অংশ ভাগ হয় উদ্ধারকারী প্রতিষ্ঠান ও তাদের সাব কন্ট্রাক্টরদের মধ্যে। শাহিদা রুবি, মাইটিভি। দর্শক, এই ছিল আজকের মাইটিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।